নমস্কার। যখন লক্ষ লক্ষ মানুষ এই কোভিড-19 মহামারীর ফলে কর্মচ্যুত হচ্ছেন, রোজগার হারাচ্ছেন, তাদের পেশাচ্যুতি ঘটছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে পেশাদার থিয়েটার কর্মীদের চর্চার যে আলোচনার কথা এখানে বলা হচ্ছে সেটা একটু অস্বস্তিরই বটে। আর গোদের উপর বিস্ফোরণের মতন পেশাদার থিয়েটার, এই শব্দবন্ধটাই প্রায় একটা হাওয়ায় ভাসা শব্দ। কারণ পেশাদার থিয়েটারের পরিকাঠামো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে তেমনভাবে নেই। তবে এটাও ঠিক যে এই পশ্চিমবঙ্গেই পেশাদার থিয়েটারের একটা সুদীর্ঘ ইতিহাস রয়ে গেছে। গিরিশ ঘোষের সময় থেকে যে সাধারণ রঙ্গালয়ের উদ্ভব এবং সেটা ৮০-র দশক পর্যন্ত তার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা দেখতে পাই, খুবই গৌরবের। কিন্তু সেটা কালের অতলে বিলীন হয়ে গেছে, যে কোনো কারণেই হোক, গূঢ় কারণেই হোক। এরই পাশাপাশি উঠে এসেছে গণনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন, যেখানে মূলত উদ্দেশ্য রাজনৈতিক, যেখানে উদ্দেশ্য শৈল্পিক বা রাজনৈতিক এবং শৈল্পিক চিন্তাধারার একটা মিশ্রণ। সেখানে পেশাদার থিয়েটার বা পেশাদারিত্বের মানে রুটি রুজির কোনো প্রশ্ন সেই অর্থে ছিল না, থাকার কথাও ছিল না। কারণ সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, ভালো থিয়েটার ভালোভাবে করব এই উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে পৌঁছতে চেয়েছিল। ফলে মানুষ কিছুটা অ্যামেচারিশ ভাবে, অ্যামেচারিশ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে অন্য রোজগার, অন্য সংস্থান পাথেয় করে এই থিয়েটারে যোগদান করেছিলেন। কিন্তু তাদের অ্যাপ্রোচ ছিল পেশাদারিত্বের অ্যাপ্রোচ। এটা খুব ইন্টারেস্টিং যে অ্যামেচারিশ প্রফেশনাল অ্যাপ্রোচই আমাদের থিয়েটারগুলো চলে এসেছে। তা সেখানে দাঁড়িয়ে পেশাদার থিয়েটারের যে চর্চার কথা বলা হচ্ছে সেইটা একটু ভেবে রাখা দরকার। কারণ আমাদের এই মুহূর্তে বাংলা পেশাদার থিয়েটারের কোনো পরিকাঠামো নেই, কোট আনকোট নেই। হ্যাঁ, এটা আছে যে একটা দলে থেকে কিছু পয়সা হয়তো কেউ পাচ্ছেন দলে থাকার সুবাদে, কিন্তু পেশাদার থিয়েটার বলতে যেটা বোঝায়, পেশাদার অ্যাক্টর বলতে যেটা বোঝায়, সেইটা খুব একটা পরিষ্কার না, একটু ধোঁয়াশা। এবার মুশকিল হলো এই যে পেশাদার থিয়েটারের কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, মানে চর্চার প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন কেন উঠছে? শুধুমাত্র পেশাদার থিয়েটারের ক্ষেত্রে না, যে কোনো শিল্প মাধ্যমে কাজ করতে হলে তার একটা চর্চা অবশ্যই প্রয়োজন আছে। চর্চা ছাড়া কি করে শিল্প হবে? মানে ট্যালেন্ট, প্রতিভা দিয়ে তো একটা পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় না। সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনি ট্যালেন্ট, প্রতিভা দিয়ে একটা জায়গায় এগোলেন, কিন্তু সেটা পরিপূর্ণ রূপ হয় না। আর ট্যালেন্ট, প্রতিভা সে অর্থে কি বলে, সে খুব সহজে সেটাকে অ্যাচিভ করতে পারে, সেটাই ট্যালেন্ট। কিন্তু তাকে অ্যাচিভ করতে হয়, সেই চর্চা, তার প্রসেসটা একটু দ্রুত হয়, সেটা আমার বিশ্বাস। সেটা অনেকের সঙ্গে নাও মিলতে পারে। তো যাই হোক, এখন চর্চার তো অবশ্যই প্রয়োজন আছে। কারণ আপনি পেশাদারিত্বের যে কথা বলছেন, তার মানে আপনি বিনিময় প্রথায় বিশ্বাস করছেন, আপনি সেটা আপনার রুটি রুজির প্রশ্নে বিচার করছেন, আপনার রোজগারের প্রশ্নে বিচার করছেন। তাহলে একটা কুমোর যখন একটা মাটির হাড়ি তৈরি করে, সে যখন সেটা বাজারে বিক্রি করে, তার একটা মূল্যমান তৈরি হয়। ফলে সে ফাটা, ফুটো, বেকা এরকম কোনো কলসি যদি বাজারে বিক্রি করে, তাহলে তো বিক্রি হবে। কোট আনকোট বিক্রি কথাটাই বলছি, থিয়েটারের ক্ষেত্রে বিক্রি কথাটাই হয়তো বলবো। তবে তাকে আরো ঠিকভাবে সেই কুমোরের হাড়িটা তৈরি করতে হবে। তো
থিয়েটার যখন আপনি লোকের কাছে নিয়ে যাবেন, লোক যখন তার একটা বিনিময় মূল্য দেবে, তাহলে তাকেও তো একটা পরিপূর্ণ রূপদান করার চেষ্টা করতেই হবে, এবং সেটা করতে গেলে আপনাকে প্র্যাকটিসের মধ্যে যেতে হবে। এমনি তো হবে না। যেখানে থিয়েটারের গোড়াতেই বলা আছে, মানে আমাদের প্রাচীন থিয়েটারের কথা যদি আমরা ধরি, সংস্কৃত নাটকের কথা যদি ধরি, সেখানে ভরতের নাট্যশাস্ত্রে বলাই হচ্ছে নাটক হলো নৃত্য, গীত ও বাদ্যের সমন্বয়ে একটা শিল্প। এবং নৃত্য, গীত, বাদ্য সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকলো না, আমরা সুর, তাল, লয়, ছন্দ সম্পর্কে কোনো কিছু পরিষ্কার বুঝলাম না, অথচ থিয়েটার করছি, নাটক করছি, সেটা হতে পারে না। ভরতের নাট্যশাস্ত্রেই বলা হচ্ছে যে অভিনয় কিভাবে করবে অভিনেতা, তার ভাগগুলো কি, সেখানে বলা হচ্ছে যে আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, আহার্য। আঙ্গিক অভিনয় মানে তার শরীর সম্পর্কে তার পরিষ্কার স্বচ্ছ ধারণা না থাকে, তার প্র্যাকটিস না থাকে, শরীর চর্চা যদি না থাকে, যদি বাচিক অভিনয়ের ক্ষেত্রে কণ্ঠের চর্চা যদি না থাকে, তার প্রকৌশল যদি জানা না থাকে, বা সাত্ত্বিক অভিনয়ের কথা বলা হচ্ছে, সেখানে তো মানে মননের কথা বলা হচ্ছে। এখন মননের প্র্যাকটিস কিভাবে করা হবে সেগুলো তো খুব একটা সহজে বলে দেওয়া যায় না, সহজে করেও দেওয়া যায়। আহার্য অভিনয়ের কথা বলা হচ্ছে, মানে সেটা যেহেতু তিলোত্তমা শিল্প, প্রচুর কিছু জানতে হয়, প্রচুর কিছু শিখতে, অনেক কিছু সমন্বয়ে শিল্প গড়ে ওঠে, ফলে তাকে অনেক কিছু আরোহণ করতে হয়, করতেই হয়। তাহলে আমি গেলাম একটা অভিনয়ে পার্ট পেলাম, পাঠ করলাম, সেটা আলাদা প্রশ্ন। সেখানে পেশাদারিত্বের কথা যখন চলে আসছে, পেশাদার শিল্পীর কথা যখন চলে আসছে, তখন এই সম্পর্কে জ্ঞানগুলো থাকা দরকার, মানে এইগুলো চর্চা থাকা দরকার। শুধু জ্ঞান থাকলে তো হবে না, চর্চা করতে হয়, যেহেতু এটা অ্যাপ্লাইড একটা আর্ট ফর্ম। আমরা যদি বিদেশের থিয়েটার প্র্যাকটিস দেখি, সেখানেও আমরা স্টানিস্লাভস্কির মেথড যদি দেখি, সেখানে মেথড অ্যাক্টিং এর কথা বলা হচ্ছে, বডি ভয়েস মাইন্ডের কথা বলা হচ্ছে, নানান রকম তার পদ্ধতি প্রকরণ রয়েছে, ব্রেক টেক একটা পদ্ধতি আছে, নানান পদ্ধতি, কিন্তু প্রত্যেকটাই পদ্ধতি, প্রত্যেকটাই প্র্যাকটিস। বিনা প্র্যাকটিসে থিয়েটার করা হচ্ছে, বিনা চর্চায় থিয়েটার হয়ে যাচ্ছে, এটা আমাদের এই পেশাদার থিয়েটার সম্ভব নয়, মানে হওয়া উচিত নয়। কিন্তু এখন মুশকিলটা হলো যে এই থিয়েটার প্র্যাকটিসটা করবো কোথায়, কিভাবে সম্ভব? সেই অর্থে ভারতবর্ষে থিয়েটার চর্চার জন্য এনএসডি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, একটা প্রতিষ্ঠান রয়েছে, তার কিছু স্যাটেলাইট ইনস্টিটিউশন রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর পশ্চিমবঙ্গের নিরিখে যদি ধরি, তাহলে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, সেখানে নাটক পড়ানো হয়। সেটা যে খুব একটা আন্তর্জাতিক মানে, সেটা নিশ্চিতভাবেই নয়, কিন্তু তবু পড়ানো হয়। তাহলে মানুষ কোথায় নাটকের চর্চা করবেন? হাতে রইল আমাদের গ্রুপ থিয়েটার, মানে গ্রুপগুলো। এবার মুশকিল হলো, এই সময় দাঁড়িয়েই বলছি যে নাটকের ভালো শিক্ষক পাওয়া সৌভাগ্যের, মানে ভাগ্য বিশ্বাস না করলেও বলছি, মানে একটা সৌভাগ্যের বিষয়, খুব বিরল। নাট্য শিক্ষক এখন একটা বিরল বিষয়। নাট্যগুড়ি খুঁজে পাওয়া, নাট্য গুরু সেই অর্থে এখন বিরল বলে আমি মনে করি। না, গুরু শিষ্য পরম্পরা একটা রেওয়াজ চালু হয়েছে মিনিস্ট্রি অফ কালচারের সৌজন্যে, যে দলের গুরুকে এবং তাদের সহকর্মীদের, শিষ্যদের একটা গ্র্যান্ড দেওয়া হয়, ফলে তারা গুরু শিষ্যের একটা সাম্মানিক পদ অধিকার করে থাকেন। কিন্তু সেই গুরু তো নাট্য শিক্ষক নয়, তিনি একজন ডিরেক্টর, মূলত দল পরিচালক। হ্যাঁ, দলের ব্যবসায়িক দিকটা দেখা, শৈল্পিক দিকটা দেখা, এইগুলো তার একটা কাজের মধ্যে পড়ে। তিনি নাটক শেখাচ্ছেন, সেই সুযোগটা খুব কম আছে আজকের বর্তমান গ্রুপ থিয়েটারে, সেই সুযোগটা খুব কম আছে, সেই অবসরটা নেই। ফলে অবস্থা আরো বেশি জটিল হয়ে যায়। একজন নাট্যকর্মী যখন একটা কোনো গ্রুপে গিয়ে পড়ে, আর কোনো পন্থা না পেয়ে নাটক শেখার, সেখানে সেই গ্রুপে সেই চর্চার আবহ তৈরি হয় না। একজন সিরিয়াস থিয়েটার কর্মী কি করে তৈরি করা যায়, মানে একজন প্রপার পেশাদার অভিনেতা কিভাবে তৈরি করা যায়, সেটার খুব একটা দিশা সেখানে পাওয়া যায় না। সেখানে প্রযোজনা ভিত্তিক একটা দল চলে, হয়তো কেউ কেউ কিছু কিছু ওয়ার্কশপ করে। ওই ওয়ার্কশপ গুলোই আসলে একটা শিক্ষার পদ্ধতির মধ্যে পড়তে পারে, এবং এই ওয়ার্কশপ গুলোই হয়তো তাকে পেশাদার থিয়েটার কর্মী হিসেবে গড়ে তুলতে পারে।
কারণ ওয়ার্কশপ কিছু দিশা নিশ্চিতভাবে দেখাতে পারে, নানান রকম ওয়ার্কশপ। এবার এই ওয়ার্কশপগুলো আপনাকে হয়তো নির্দেশ দিতে পারে বা দিশা দেখাতে পারে যে কোন কোন জিনিসগুলো একজন থিয়েটার অভিনেতার জানা দরকার ভীষণভাবে, নিশ্চিতভাবে কোনগুলো করা উচিত, কোনগুলো হয়তো উচিত না, সেইটা একটা দিশা আপনি ওয়ার্কশপ থেকে পাবেন। আর যেহেতু থিয়েটার বললাম তিলোত্তমা শিল্প, সেখানে অ্যাক্টরকে নিজের তাগিদেই এই প্রশিক্ষণ শিবিরগুলো খুঁজে বের করতে হবে। নানান দিক, মানে আমি বলছি যে জানা বোঝার শেষ নেই। মানে আমি বলছি থিয়েটার যেহেতু ওই যে বলছিলাম নৃত্য, গীত ও বাদ্য, মানে আপনি নাচ শিখতে পারেন, গান শিখতে পারেন, কবিতা আবৃত্তি শিখতে পারেন, শেখার অনেক দিক আছে। সেগুলো আপনি রপ্ত করে থাকলে আপনি পেশাদার হিসেবে একজন কনফিডেন্ট অ্যাক্টর হয়ে থাকবেন। না থাকলে আপনি পরে প্রযোজনা ভিত্তিক হয়ে শিখলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যখন পেশাদার, যখন আপনার কোনো দল নেই, আপনি কোথাও থিয়েটার করতে যাবেন, আপনাকে ডাকবে, এই লোকটার কমপ্লিট, মানে কি বলবো, এই লোকটা থেকে আমি সবকিছু পাবো এই জেনে তো একজন ডাকবেন। ফলে সেইটা, সেই মেসেজটা যাওয়া দরকার যে আমি, হ্যাঁ আপনি সবকিছু জানেন, পারেন, বোঝেন, চলো একে আমি। সেইটার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রশিক্ষণ শিবির তো দলগুলো থেকে যা হচ্ছে, তার থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বশিক্ষণ। মানে অভিনেতাকে স্বশিক্ষণের পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। সে নিজের তাগিদে, পেশাদারিত্বের তাগিদে সে যেখান থেকে যেমন পাবে তেমন শিখবে। সেটা হতে পারে একটা কীর্তনের আঙ্গিকের গান শিখে ফেলবে, একটা মার্শাল আর্ট শিখে ফেলবে, একটা চিত্র প্রদর্শনীতে ঢুকে পড়লো, কোথাও একটা মনস্তত্ত্বের ক্লাস হচ্ছে সেখানে ঢুকে পড়লো। এই যে নানান দিক আছে, সেটা নিজেকে খুঁজে বের করতে হবে। যে নিজেকে ইকুইপড করার জন্য, নিজেকে তৈরি করার জন্য তাকে নানান স্ট্রিমের মধ্যে ঢুকে পড়তে হবে। কখন কোনটা কাজে লাগবে কিছু বলা যায় না। এবং আপনি যত শিখবেন, যত ইনপুট আপনার মধ্যে আসবে, তত আপনি কনফিডেন্ট হবেন। এবার একজন পেশাদার অভিনেতা তো কনফিডেন্সটাই আসল, যে আমি, হ্যাঁ আমি পেরে যাবো, আমি পারবো। তাই আমার মনে হয় যে আপনাকে এই প্রসেসের মধ্যে ঢুকতেই হবে। এখন আপনি একটা দলে আছেন, দল আপনাকে কিছু টাকা দিচ্ছে, আপনি অভিনয় করছেন, সেইটা পেশাদার থিয়েটারের কোনো দিকই নয়। সেটা একটা গ্রুপ থিয়েটার, সেখানে কিছু লোক জড়ো হয়েছে, সেখানে দল কিছু টাকা পেয়েছে, তার একটা অংশ সেই অভিনেতাকে দিচ্ছেন, অভিনেতা অভিনয় করছে। ফলে এটা পেশাদার কাঠামো তো বলে না। আমাদের একজন যে সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি বলেছিলেন, আমরা একটা কাজ করার সুবাদে তার সান্নিধ্য পেয়েছিলাম। তো তিনি বলছেন যে আমি পয়সা পাই বলে অভিনয় করি না, আমি অভিনয় করি বলে পয়সা পাই। মানে এটা একটা দুর্দান্ত ফ্রেজ, মানে একটা দার্শনিক কথা। মানে অভিনয় করি বলে পয়সা পাচ্ছি, মানে আমি পয়সা আমাকে দিচ্ছে, দল অভিনয় করছে, দলে অভিনয় করছি, দ্যাটস নট পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে আমি অভিনয় জানি, আমি অভিনয় শিখেছি, আমি সেটা আপনাদের দিচ্ছি, তার বিনিময় মূল্যে আপনি আমাকে এই সাম্মানিক দক্ষিণাটা দিচ্ছেন। এই 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 ফিলোসফিতে উনি বিশ্বাস করছেন। পেশাদার থিয়েটার এটাই ফিলোসফি হওয়া দরকার, যে আমি জেনে বুঝে আপনাকে শিখে আপনাকে এই জিনিসটা দিলাম, এবার যদি আপনার ভালো লাগে আপনি এই মূল্যমানটা তৈরি করে দেবেন। এরকম একটা জায়গা থেকে উনি বলছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেক পেশাদার থিয়েটার কর্মীর অন্তত পক্ষে এইটা মাথায় রাখা উচিত, যে আমি অভিনয় করি বলে পয়সা পাই, নট দ্যাট যে পয়সা পাই বলে একটা অভিনয় করলাম সে না। তাহলে আপনাকে নিজেকে যত্ন নিয়ে নিজেকে তৈরি করতেই হবে, চর্চার কোনো বিকল্প নেই এই পরিস্থিতি। কারণ এখন ভয়াবহ অবস্থা, মানে থিয়েটার জগতের একটা ভয়াবহ অবস্থা, তার মধ্যে পেশাদার থিয়েটারের অবস্থাটা খুবই খারাপ ছিল, সেখানে আরো খারাপ হবে। সেক্ষেত্রে আপনার প্রতিযোগিতা আরো বাড়বে। ফলে আপনি যদি নিজেকে সত্যি সত্যি একজন পেশাদার অভিনেতা হিসেবে তৈরি করতে চান, বিকল্প হচ্ছে চর্চা, চর্চা, চর্চা। আপনি সেই দিক নির্দেশ পাওয়ার জন্য চেষ্টা করুন, একটা ভালো মানুষের কাছে, ভালো থিয়েটার শিক্ষকের কাছে পৌঁছে যাওয়া চেষ্টা করুন। আপনি দলে থেকে বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ করা, বিভিন্ন স্ট্রিমের ওয়ার্কশপ অর্গানাইজ করা, নিজে নিজে শিখুন, নিজের ইচ্ছায় নিজের তাগিদে শিখুন, এগুলো আপনাকে করতেই হবে। তো আমার বক্তব্য এটাই, যে এই স্বল্প পরিসরে চর্চার কোনো বিকল্প নেই, সে যে কোনো স্ট্রিমিং হোক না কেন। থিয়েটারে তো বটেই, আপনার যদি ওটাই রোজগার হয়, এটা না করলে আপনি খেতে পারবেন না, এটা না করলে আপনার চলবে না, এরকম জায়গায় যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে তাগিদটা আপনার ভেতর থেকেই তৈরি হবে। আর যদি সেরকম তাগিদ না থাকে,
তাহলে হয়তো আপনার ভেতর থেকে সেই এনার্জিটা তৈরি হবে না। আমি এটা না করতে পারলে আমি খেতে পারবো না, এটাই আমার রুটি রুজি। তখন আপনার তাগিদটা ওইভাবে তৈরি হবে, শুধু আপনাকে একটা দিশা দেখতে হবে যে কিভাবে এগোনো যায়। সেটার জন্যই বলছি একজন ভালো প্রশিক্ষক বা একজন শিক্ষকের সান্নিধ্যে যাওয়া, ভালো থিয়েটারের খোঁজ রাখা এবং দেখা, মানে অনেক ভালো ভালো অভিনেতার জীবনচর্চা দেখা, তাদের প্র্যাকটিস পদ্ধতি দেখা, এগুলো করেই আপাতত করতে হবে। কারণ আমাদের ক্ষেত্রটা ছোট, থিয়েটারের ক্ষেত্র, মূলত থিয়েটারের আলোচনা আমি করলাম, থিয়েটারের ক্ষেত্রটাই ছোট। কারণ সিনেমার আলোচনা করলে আপনি দেখবেন একজন খুব নিম্নমানের নায়কও যা প্র্যাকটিস চর্চার মধ্যে থাকে, আমরা হয়তো সেটা থাকে না, থিয়েটার কোনো থাকে না। আমরা শুধু মননের চর্চা নিয়ে হয়তো থাকলাম, কিন্তু আদার্স যে চর্চাগুলো থাকে, অনেক প্রকৌশল আছে, সেই চর্চার মধ্যে আমরা ঢুকি না। তো যাই হোক, সেটা আলাদা একটা আলোচনা। অনেকগুলো আলোচনা আমি একসঙ্গে ঢুকিয়ে ফেললাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটাই, আপনারা চর্চা ছাড়া, প্র্যাকটিস ছাড়া, প্রশিক্ষণ ছাড়া পেশাদার থিয়েটার হওয়ার চেষ্টা করবেন না। সেটা খারাপ হবে, আপনার পক্ষেও খারাপ হবে, এই ব্যবস্থাটার পক্ষেও খারাপ হবে। তো যাই হোক, এই কঠিন সময়ে আলো নাট্য সংস্থা এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এরকম একটা আলোচনা এই দূরভাষের মাধ্যমে, সেটা সত্যি একটা ভূমিকা তো নিশ্চিত আছেই, যে অনেকেই ভাবছেন যে থিয়েটারকে পেশা করবেন, সেই বিষয় নিয়ে ওরা এই আলোচনাটা রেখেছেন। তো তাদের ধন্যবাদ, আপনারও ধন্যবাদ, আপনারা মন দিয়ে শুনলেন এই কথাগুলো। ভালো থাকবেন, নমস্কার।